করছো কি মধু? এখানে এসে পড়ে পড়ে ঘুমাচ্ছ? তোমার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? এই শেয়ালটা তো এক্ষুনি তোমাকে আক্রমণ করে দিত। হায় আল্লাহ, আমি এখন না এলে কি হতো? তুমি তো বলেছিলে আমার জন্য খাবার আনছো, আর এভাবে এখানে এসে পড়ে পড়ে ঘুমোচ্ছ। কলি, আমাকে ক্ষমা করে দাও। আসলে কি হয়েছে জানো, আজকে ঘুমটা আমার একটু কম হয়ে গেছে। ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি খাবার নিয়ে এক্ষুনি আসছি। কলি, তুমি জানো জঙ্গলের ওই যে সুন্দর গাছটা, যেটার নিচে তুমি সব সময় বসে বিশ্রাম নাও, ওইটা না হঠাৎ করে মারা গিয়েছে। কে যেন গাছটাকে অর্ধ কেটে নিয়ে গেছে। জানি না কে করলো এটা, আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ, কে করলো এটা? আসলে জিঙ্কু, জানিস সব সময় আমার সাথে এমন খারাপ হতে থাকে। আমার সব প্রিয় জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যায়। কেউ ক্ষতি করে ফেলে, নয়তোবা ওপরওয়ালায় নিয়ে নেয়। মা, বাবা, কেন আমার কপালে সুখটা বেশি দিন স্থায়ী হয় না? বলো আমায়, কি দোষ আমার? দেখ কলি, দেখ আমার মেয়েটা কেমন করে কাঁদছে। তুই যদি এ বাড়িতে থাকিস, সারাটা জীবন এভাবেই আমার মেয়েটাকে কেঁদে কাটাতে হবে। তোর কারণে আমি আমার মেয়ের সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবো না। তোর মামু তো এমনিতেই অত অসুস্থ, তার মধ্যে তোদেরকে নিয়ে আমি আর পারছি না। চলে যা আমার বাড়ি ছেড়ে। এভাবে আমার মাথায় আপদ হয়ে বসে থাকিস না। আমি তোর মামুকে কিছু একটা বুঝিয়ে বলবো। চলে যা, এক্ষুনি চলে যা। মামি, আমি কোথায় যাব? তোমরা ছাড়া তো আমার আর যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমার বাবা মা তো অনেক ছোটবেলাতেই মারা গেছে আমাকে রেখে। তুমি তো সবই জানো মামি, আমাকে এভাবে তাড়িয়ে দিও না মামি। আরে এই, চুপ কর। পাশেই তোর মামা আছে, শুনতে পাবে তো। সামনে টেবিলে তোর মা বাবার ছবি রাখা আছে। এই ছবিগুলো হাতে নে আর এখান থেকে বিদেয় হ, নয়তো আমি তোর মামার সাথে সংসার নষ্ট করতে বাধ্য হব। বেরিয়ে যা। মামির কথায় সেদিন বেরিয়ে তো এসেছিলাম, জানো মা, জানো বাবা, সেদিনের পর আমি আর কখনো লোকালয়ে ফিরে যেতে পারিনি। এই জঙ্গলই আমার প্রিয়জন, আপনজন হয়ে উঠেছে। সারাদিন কত জায়গায় ঘুরেছি, কোথায়ও আশ্রয় পেলাম না। আমি কোথায় যাব, কোথায় থাকবো, আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি এবার কি করব? আমি জঙ্গলে চলে যাই, ওখানে তো আর আমাকে কটু কথা শোনানোর মতো কেউ নেই। এরপর থেকেই আমি জঙ্গলে বসবাস শুরু করি। এখানে আমার সবচাইতে প্রিয় গাছটি, সেও মারা গেল। কি করব? জীবনের সবকিছু প্রিয় জিনিস কেন উপরালা এভাবে কেড়ে নাও? আমি যখন তোমার এতই প্রিয়, তাহলে আমাকে বিয়ে করে নাও। তুমি যদি বিয়ে না করো, আমি তো এমনিতে মারাই যাব। হয়তো বা তুমি বিয়ে করলে আমি আবার নতুন জীবন ফিরে পেতে পারি। আরে, তুমি তো দেখছি কথাও বলতে পারো। কিন্তু সে যাই হোক, তাই বলে কি গাছের সাথে বিয়ে? এও নাকি হয়? তুমি এসব বাজে বাজে কথা কেন বলছো? কেন হতে পারে না? তুমি তো সব সময় আমার গাছের গোড়ায় বসে বসে বলতে আমি তোমার খুবই প্রিয়। তাহলে এতই যখন প্রিয়, আমাকে বিয়ে করতে তোমার কি এমন সমস্যা? আমি আগে কেন, এখনো বলবো তুমি আমার খুবই প্রিয়। তাই বলে কি গাছের সাথে বিয়ে করা যায়? তোমার সাথে আমি কেমন করে সংসার করব? প্রিয় তো শুধু মুখেই বলছো। আমি যদি সত্যিই তোমার প্রিয় হতাম, তাহলে একথা বলতে না, ঠিকই আমাকে বিয়ে করে নিতে। গাছ হয়েছে তো কি হয়েছে? তোমার প্রিয় তো আমি। প্রিয়জন যাই হোক না কেন, মানুষ তো মায়ার টানে তাকেই গ্রহণ করে নিতে পারে। তুমি ঠিকই বলেছ, আমি তোমাকে বিয়ে করতে রাজি। প্রিয়জন যাই হোক না কেন, ভালোবাসা আর মায়া তো সব সময় থাকে। তুমি একটা গাছ, সেটা জেনেও আমি তোমাকে বিয়ে করতে রাজি। আমার কপালে অনেক দুর্ভাগ্য দুর্দশা আছে, সেই সব কিছু জেনেই আমি রাজি আছি।
দেখো, ভয় পেও না। আমি রূপনগর রাজ্যের রাজপুত্র বিক্রমাদিত্য। আমি একটা অভিশাপে এমন গাছবন্দি হয়ে গিয়েছিলাম। আমার বাবা একজন গরিব সাধুকে বলেছিলেন রাজ্যের সব ভালো মন্দ গণনা করে দেওয়ার জন্য, বিনিময়ে সাধুর মেয়েকে রাজবধূ বানাবে। কিন্তু আমি কৈশোরপুর রাজ্যের রাজকন্যা মেঘকে ভালোবাসতাম। বাবার বিরুদ্ধে গিয়ে মেঘকে বিয়ে করার সাথে সাথে সাধুর অভিশাপে আমার বাবা মারা যান। সাথে সাথে আমিও গাছে বন্দি হয়ে যাই। আমার মা সাধুর হাতে পায়ে ধরে যখন আমার প্রাণ ভিক্ষা চাচ্ছিলেন, তখন সাধু বলেছিলেন যদি 3 বছরের ভিতরে কোনো গরিব অসহায় মেয়ে গাছকে বিয়ে করে তবেই আমি পুনরায় ফেরত আসব। এরপর মাও পৃথিবী থেকে চিরবিদায় নেন। 3 বছর আজ শেষ হলো, তার আগেই তুমি আমাকে বিয়ে করে আমার জীবন বাঁচালে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি আপনার রাজ্যে ফিরে যান। আপনার স্ত্রীর সাথে ভালো মতো সময় পার করুন। এ হয় না, আমি এভাবে কিভাবে যেতে পারি? তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। যেভাবেই হোক না কেন আমাদের বিয়েটা তো হয়েছে। তুমি আমার সাথে চলো, আমার সাথে আমার রাজ্যেই চলবে। ওখানে আমি তোমার কোনো অপমান হতে দিব না। আমি সব সময় তোমার খেয়াল রাখবো। তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর আমি তোমাকে এখানে ফেলে যাব? তুমি আমাকে এতটা খারাপ ভাবো? আমি অতটাও খারাপ নই। আমি একজন ভালো রাজা হয়ে থাকতে চাই। তুমি আমার সাথে চলো, চলো আমার নতুন রাজ্যে নতুন রানী হয়ে। তারপর কলি আর কোনো কথা না বলে বিক্রমাদিত্যের সাথে তার রাজ্যে চলে গেল। আর সেখানে বিক্রমাদিত্যের আগে স্ত্রী মেঘ বলতে লাগলো, আমি মেনে নিচ্ছি, ওর কারণেই তুমি বেঁচে ফিরেছো, তাই বলে একে রাজ্যে নিয়ে আসবে। কয়েকটা টাকা পয়সা দিয়ে দিলেই তো হতো, ওকে জঙ্গলে ফেলে রেখে আসতে পারতে। তুমি এই কাজটা একদম ঠিক করোনি। এটা কেন করলে আমাকে জবাব দাও। আরে মেঘ, তুমি এভাবে কেন কথা বলছো? এই কয়েক বছরে তুমি অনেক পাল্টে গেছো। এভাবে কথা বলার ধরনটা আমার কাছে নতুন লাগছে। যেভাবেই হোক না কেন ও আমার স্ত্রী, আর আমি ওকে কি করে জঙ্গলে 2টা টাকা দিয়ে পেলে আসতে পারি? এভাবে কি নিজের দায়িত্ব এড়িয়ে ফেলা যায়? বোন মেঘ, তুমি কেন এত রাগ করছো? তুমি এত রাগ করো না, আমি সব সময় তোমার সব কথা শুনে চলবো। তুমি যা বলবে আমি তাই করব। তুমি আমাকে কখনো নিজের সতীন ভেবো না। আমরা দুজনে একসাথে মিলেমিশে থাকবো। আমাকে তুমি বোন ভাবতে পারো, আমি তোমাকে বোনই ভাবি। দেখো, 2 টাকার ভিখারির বাচ্চা জঙ্গল থেকে এসেছে আর আমাকে বলছে কি না আমি তাকে বোন ভাববো। তোর মতো ভিখিরিকে আমি কেন বোন ভাববো? আমি কে তুই জানিস? আমি রাজকন্যা। আর তুই কি? তোর পরিচয় কি? আমাকে এত কথা কেন শোনাচ্ছিস? আমি তোর কোনো কথাই শুনতে চাই না। শুনো বিক্রম, তুমি কি একে বাড়ি থেকে এক্ষুনি তাড়াবে, নাকি আমার ওকে তাড়াতে হবে? জি মেঘ, আমি এতদিন পরে এসেছি, কোথায় আমার ভালো মন্দের কথা জিজ্ঞেস করবে, আর এখানে তুমি কি না কলির সাথে তর্কে বিতর্কে জড়ালে। কি আর বলবো, তুমি যদি আরেকটাও কথা বলেছো আমি বাধ্য হব তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে। তুমি এখনই দাসীকে ডাকো আর বলো কলিকে রানীর মতো করে সাজিয়ে দিতে। আরে দেখো, এত রেগে যাচ্ছ কেন? ঠিক আছে, আমি বলে দিচ্ছি দাসীকে, কালো ময়ূরের আবার পেখম ছাড়তে হবে, রানীর মতো সাজতে হবে, যত সব। আরে বাপরে, কালো বান্দরটাকে একদম রানী সাজিয়ে যা লাগছে, লোকে দেখলে তো হাসাহাসি করবে। গড়ের ওই কোণে পড়ে থাকিস সারাদিন, বাহিরে বেরুস না, সাবধান, নয়তো বা অন্যরা অজ্ঞান টজ্ঞান হয়ে যাবে। বোন, যে আল্লাহ তোমাকে বানিয়েছে সেই আল্লাহ আমাকেও বানিয়েছে। আল্লাহর যাকে যেভাবে মন চেয়েছে তাকে সেভাবেই তৈরি করেছে। তুমি অন্যকে ছোট করে এভাবে কথা বলে কি মজা পাও? আমার গায়ের রং কালো সেটা আমি জানি, তুমি অনেক সুন্দর সেটাও আমি জানি, তাই বলে এভাবে বলবে? রানীমা, দিয়ে দিন না, মাত্র তো একটা দিনের জন্যই বলছি। আমার মেয়েটা অনেক অসুস্থ, আমার স্বামী আর মেয়েটাকে নিয়ে পারছে না। শুধুমাত্র একটা দিনের জন্য আমাকে ছুটি দিয়ে দিন রানীমা,
আরে এই ছোট লোকের বাচ্চা, তোর মেয়ে অসুস্থ তাই বলে কি রানীমার সেবা রেখে তোর মেয়ের কাছে চলে যাবি? তোদের মতো পকিন্নিদের আবার জীবন কিসের? আমি বলছি 1 মিনিটের জন্য ছুটি দিব না। যদি যেতে হয় সারা জীবনের জন্য কাজ ছেড়ে চলে যাবি, যা। না না রানীমা, এ হয় না। আমি চলে গেলে আপনার উপর অনেক অত্যাচার করবে এই বড় রানী। আর তাছাড়া আমার চাকরিটাও আর থাকবে না। আমার মেয়েটার যাই হোক না কেন, আমি এই চাকরিটা ছাড়তে পারবো না। আমার স্বামীরও যে কোনো কাজ নেই। আরে বোন আমার, এত চিন্তা করো না। সবার আগে তোমার মেয়ে, এরপর তোমার কাজ। আমি রাজা মশাইয়ের সাথে কথা বলে নিব। আর তাছাড়া ম্যাগির সাথেও আমি কথা বলে নিব। তুমি চলে যাও, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে রানীমা, তাহলে আমি ভোরবেলা চলে যাব। কিন্তু এখন তো ঘুমোবেন। একটু উঠুন না, আমি আপনার বিছানাটা ঝাড়ু দিয়ে দেই। পরিষ্কার করার পর তারপর ঘুমিয়ে যাবেন। উঠুন রানীমা। না না বোন, তুমি চলে যাও। তুমি খেয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমো। তোমার মেয়ের জন্য চিন্তা করো না। আর তাছাড়া সারাদিন কত কাজ করো, এইটুকুনি বিছানা আমি নিজেই ঠিক করে নিতে পারবো। তুমি চলে যাও, তোমাকে করতে হবে না। এই কলির বাচ্চাকে অনেকদিন ধরে আমি সহ্য করেছি, আর একদিনও সহ্য করব না। ছোট্ট সোনা, তুই কোনো চিন্তা করিস না। তোর ভালোর জন্যই মা এই সিদ্ধান্ত নিয়েছে। ভয় পাস না, তোর কিচ্ছু হবে না। আমি আজ এমন একটা নাটক করব যাতে করে কলির বাচ্চাকে আজকেই ঘাড় ধাক্কা দিয়ে এই রাজ্য থেকে বাহির করে দেয়। শুধুমাত্র আমার সন্তান এই রাজ্যে একমাত্র রাজত্ব করবে। এই বিক্রি কলির সন্তান নয়। না, কে আছো? বাঁচাও। দেখ কলি দেখ, আজকে তো তোর কারণে আমি মরেও যেতে পারতাম। তোর আমার প্রতি এত হিংসে, একবার মুখ ফুটে বলতে পারতি। তাই বলে আমার জন্ম না নেওয়া সন্তান সমেত আমাকে চাঁদ থেকে টেনে ফেলে দিলি তুই? এটা করতে পারলি? আমি তো তোকে বোনের মতো ভালোবাসি, বোনের চোখে দেখি। কি করে পারলি এটা? কি করে? কি বলছিস বোন ম্যাগ? আমি নিজেও তো মা হতে চলেছি। আমি জানি এই সময়টা কত খারাপ। আর আমি তোকে কেন চাঁদে তুলে ফেলতে যাব? আমি এমন করিনি। তুই মিথ্যে মিথ্যে আমার উপর কেন অপবাদ দিচ্ছিস? বোন, এমন করিস না। চুপ করো তুমি। আর কত মিথ্যে বলবে? শাক দিয়ে মাছ ডাকা যায় না। আজ যদি দাসীরা ওই তোষকটা ওখানে রোদে না দিত, তাহলে তো আজকে আমি সারা জীবনের মতো মেঘকে হারিয়ে ফেলতাম। তুমি এটা কি করেছিলে? ভাগ্যিস নিচে তোষকটা ছিল, ওটা এসে মেঘ পড়েছে। তুমি এই রাজ্য থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আমি তোমার মুখও দেখতে চাই না। তুমি একটা ভিখিরি। ঠিকই বলে মেঘ, তোমার জায়গা শুধুমাত্র জঙ্গলেই মানায়, আর কোথায়ও নয়। আমি তোমাকে রানীর হলে এনে জায়গা দিয়েছিলাম, আর তুমি কিনা আমার সাথে, আমার ভালোবাসার মেঘের সাথে এটা করতে পারলে? বেরিয়ে যাও এই রাজ্য থেকে। এরকম রানীর আমার দরকার নেই। তুমি যেটার যোগ্য সেটাই গিয়ে অর্জন করো। হে উপরওয়ালা, আজকে যে আমার কি খুশি লাগছে। তুমি শুধুমাত্র আমার সঙ্গে এভাবে সারা জীবন থেকো। এই কলিটার একটা ব্যবস্থা করতে পেরেছি এতদিন পর। আজকের মতো শান্তি বোধহয় আমার জীবনে আর কোনোদিনই আসেনি। হে আল্লাহ, তুমি যদি আমার কপালে লিখে থাকো এই জঙ্গলই আমার আপন ঠিকানা, তাহলে কেন আমাকে ওইখানে নিয়ে গিয়েছিলে? কেন আমার জীবনটা এরকম দুর্বিষহ করে তুললে? এবার আমি আমার সন্তানকে কি জবাব দিব? কোন অপরাধে আমি রাজ্য ছাড়া হলাম? কোন অপরাধী বা আমার থেকে সবকিছু এভাবে কেড়ে নেওয়া হলো? আমি কি করব? একটা বার বিক্রমাদিত্য তো শুনতেও চাইলো না আমার কথাটা, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আমি আমার সন্তানকে কি জবাব দিব? আরে এই দাসী, যেখানে আমার চোখের সামনে চোখ তুলে কথা বলার সাহস পেতিস না, আর সেই জায়গায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে তর্ক করেছিস। আমি যা দিয়েছি তা নিয়ে চুপচাপ কেটে পড়। ভুলে যাস না আমি এই রাজ্যের রানী। আমি তোর কি হাল করতে পারি তুই একটা বার ভেবে চিনতে তারপর কথা বলিস।
আপনিও ভুলে যাবেন না আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। শুধুমাত্র আমার একটি কথার ভিত্তিতে আপনি হয়ে যাবেন রাজরানী থেকে চাকরানী, আর কলি দিদি হয়ে যাবে বনবাসী থেকে রাজরানী। আপনি ঠিক কলি দিদির সাথে কি করেছেন ভুলে গেছেন? সেই সব কুকর্মের সাক্ষী আমি। আর আমাকে এই কয়েকটা মোহর দিয়ে মুখ বন্ধ করিয়ে রাখতে পারবেন না। ঠিক আছে, আমাকে ক্ষমা কর। সময়ে পিপিলিকারও ভাগ গজায়, তাই না? ঠিক আছে, এটা আমি দেখে নিব। তোর চাইতো আরো দেন মোহর, আমি তোকে দিয়ে দিব। সেটার জন্য আমাকে 2টা দিন সময় দে, কিন্তু খবরদার কারো সামনে মুখ খুলবি না। মুখ খুললে আমি তোকে একটাও কানা করে দিব না। আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা দেখতে চাও তো এখানে সত্যের জয় হবে নাকি মিথ্যের জয় হবে? যদি দেখতে চাও তাহলে পরের পার্টের জন্য অপেক্ষা করো। সবাই চোখ রাখো মাই ড্রিম কার্টুন চ্যানেলে। ভালো থাকো, সুস্থ থাকো।